সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। মূল আইনজীবী হলেন আমাদের সিনিয়র অ্যাডভোকেট ফুলটন আলী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। মামলাটি ড্রাফটিং লিখেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুল আল মামুন। আমি শুরুতেই ধন্যবাদ দিচ্ছি আজকের যে সংবাদ সম্মেলন, এটা আসলে আমাদের কাছে একটা এক ধরনের বাসি নিউজই হয়ে গেছে বলতে গেলে। আমি ধন্যবাদ দিই ঢাকা পোস্টের সাংবাদিক আমানত সাহেবকে, যিনি আরো 3 দিন আগেই একটা ধারাবাহিক নিউজ এই ব্যাপারে করেছেন। আমি ঘটনার সংক্ষিপ্ত বিবৃতি দিচ্ছি। পাশে ফখরুদ্দিন সাহেব আছেন, আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে ওনাকে সরাসরি করবেন। আমি শুধু বর্ণনাটুকু দিচ্ছি যে কিভাবে কি ঘটনা ঘটেছিল এবং কোন বিষয় নিয়ে আমরা এই মামলাটি করেছি। প্রিয় সাংবাদিক বন্ধুরা, 8/11/2025 তারিখ রাত 11:30টার সময় মামলার বাদী জনাব ফখরুদ্দিন সাহেবের 38 ওয়ারির বাসায় 7 তলায় 11 সদস্যর একটি ডিবির টিম, তারা নিজেদেরকে ডিবি পরিচয় দেয়, সিভিলে ছিল। তখন বাসা থেকে চ্যালেঞ্জ করা হলে যে আপনারা কিভাবে বুঝবো ডিবি, তখন তারা তাদের আইডেন্টি কার্ড, তাদের অন্যান্য সরঞ্জাম, জ্যাকেট এগুলি প্রদর্শন করে এবং বলে যে এই বাসায় 13 বছরের একটি বাচ্চাকে অপহরণ করে রাখা হয়েছে। ভিতর থেকে যারা বাসার ছিলেন তারা বলছে এই ধরনের কোনো এখানে নাই, এই রাত 11:30টায় আমরা দরজা খুলব না। তখন তারা অনেক জোরাজুরি করে এক পর্যায়ে জোরপূর্বক দরজা খুলতে বাধ্য হয়। সেখানে নেতৃত্বে ছিলেন তখনকার ডিগ্রি এসি তারিক সিকান্দার, যিনি বর্তমানে প্রমোশন পেয়ে এডিসি রাঙ্গামাটিতে কর্মরত আছেন। বাসায় ঢুকে তারা আমার বাদী ফখরুদ্দিন সাহেবের যে স্টাফ এবং লোকজন ছিল তাদেরকে এক ঘরে আটকে ফেলে এবং বাদী একজন ব্যবসায়ী, তিনি চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ বিভিন্ন মার্কেট থেকে যারা সরাসরি আমদানিকারক তাদের নিকট থেকে চীনের তৈরি বিভিন্ন কসমেটিক্স এবং থান কাপড় ঢাকার চকবাজার এবং ইসলামপুরে উনি রেডিমেড ব্যবসা করেন। নগদে কিনেন, বাকিতে বেচেন। সপ্তাহে 2 দিন অতিবাহিত হওয়ার পর তখন তার টাকাগুলো আমদানি করেন। এই ধারাবাহিকতায় বুধ, বৃহস্পতি, শুক্র, শনি 4 দিনের আমদানিকৃত টাকা ব্যবসায় ওনার বাসায় ছিল প্রায় 3,75,23,000। উনি সে সময় ব্যক্তিগত কাজে দেশের বাইরে ছিলেন মালয়েশিয়াতে। যখন মালয়েশিয়ার টাইম ছিল 2:30, যখন পুলিশ ঢুকে ওনার আলমারি ভেঙে টাকাগুলো উদ্ধার করে ব্যাগ ধরে নিয়ে যাচ্ছে, তখন ওনার ম্যানেজার ওনাকে ফোন দিয়েছিল, উনি ধরতে পারেন নাই, ঘুমিয়েছিলেন। পরবর্তীতে এই ঘটনা ঘটার পর তারা এই 3,75,23,000 টাকা 7-8টি ব্যাগে ভরে নিচে নামিয়ে নিয়ে যায়। তার কিছুক্ষণ পরে ওনারা আবার 6 লক্ষ জাল টাকা এবং কিছু ভালো টাকা নিয়ে উপরে উঠেন। এটা আবার ডয়ারে দেখান এবং নিচে থেকে অন্য ভাড়াটিয়াদের নিয়ে এসে বলেন যে আমরা এটা তল্লাশি করবো, আপনারা একটু থাকেন। ভিডিও করেন এসি তারিক সাহেবের নেতৃত্বে যারা পুলিশ সদস্য ছিল তারা। পরবর্তীতে আমাদের 2 জন স্টাফ ছিল সেখানে, তাদেরকে ধরে নিয়ে যায় এবং তাদেরকে বলে যে তোমাদেরকে কি মামলা দিব, অস্ত্র, মাদক না জাল টাকা? যেহেতু আমরা নিয়ে যাচ্ছি, ঠিক আছে, তোমরা ভালো ছেলে, তোমাদেরকে যদি জাল টাকার মামলা দেয় তোমরা তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারো। তো আমার কর্মচারীরা তখন নিরুপায়, তারা তাদেরকে ধরে নিয়ে যায় এবং ওয়ারি থানায় একটি মামলা দায়ের করে, জাল টাকার মামলা। পরবর্তীতে ডিবি এই মামলাটি তদন্ত শুরু করে। আমি বিদেশ থেকে ফিরে এসে ডিবি অফিসে যাই এবং ঊর্ধ্বতনদের কাছে আমি আমার ঘটনা খুলে বলি যে স্যার, এগুলি আমার বৈধ ব্যবসায়িক টাকা, আমি একজন ব্যবসায়ী, এই আমার কাগজপত্র, আপনারা তদন্ত করে দেখেন, আমার টাকা লুট হয়েছে। ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা দীর্ঘ 1 মাস চেষ্টা করেন এই টাকা ফেরত দেওয়ার জন্য। তাদেরকে অনেক বুঝান যে ইতিপূর্বে ডিবিতে অনেক অকারেন্স হয়েছে, ডিবির সুনামপূর্ণ হয়েছে, তো তোমরা এগুলি ফেরত দাও। আমরা যতটুকু জানতে পেরেছি ওনারা ফেরত দেয়নি। না দেওয়ার কারণে সোর্সদের মধ্যে যারা এই টাকা নিয়েছে তাদের মধ্যে পাট বন্টন নিয়ে বনিগণা হয়নি। এক পর্যায়ে যিনি মূল সোর্স ছিলেন দিদারুল আলম,
তাকে কিন্তু 50 লাখ টাকা দেওয়ার কথা ছিল, সে টাকা পায় নাই, তাকে 2000 টাকা দেওয়া হয়েছে। পরবর্তীতে ডিবি জাল টাকার মামলায় ওই সোর্সকে তারা নিয়ে আসছে এবং তাকে আসামির বদলে রাজসাক্ষী করা হয় এবং সে আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করে ঢাকা সিএমএ কোর্টে। সেই জবানবন্দি পাওয়ার পরে আপনাদের কাছে দেওয়া আছে কপি, আমরা নিশ্চিত হই এবং প্রশাসন নিশ্চিত হয় যে এটা একটি ডাকাতি। তখন দেশে ছিল ইলেকশন, শেষ মুহূর্তে আমরা যে সময় মামলাটা করেছি তার একদিন পরে ইলেকশন, নানাবিধ কারণে আমরা আপনাদেরকে জানাতে পারিনি। আদালত মামলার সকল কাগজপত্র, বাদীর মৌখিক বক্তব্য, নথিপত্র পর্যালোচনা করে আদেশ দিয়েছেন। পিবিআই ডিআইজি সাহেবকে আদেশ দিয়েছেন একজন এসপি পদমর্যাদার পুলিশ কর্মকর্তাকে দিয়ে এই মামলাটি দ্রুত তদন্তপূর্বক প্রতিবেদন সাবমিট করার জন্য আদালতে। আমরা সার্টিফাই কপি পেয়েছি, কপি আপনাদেরকে দিয়েছি। আমার বাদী এবং আমরা আইনজীবী হিসেবে যারা আছি, আমার বাদীর পক্ষ থেকে আপনারা সংবাদকর্মী, বিভিন্ন প্রচার মাধ্যমে সাংবাদিকরা এখানে এসেছেন, আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আমরা ন্যায় বিচার দাবি করছি এবং আমার ডাকাতি হয়ে যাওয়া টাকাগুলা উদ্ধারে ব্যবস্থা করে আমি যাতে আমার ব্যবসায় ফিরে যেতে পারি, সে আর্তনাদ আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কাকুতি জানাচ্ছি। এটাই আমাদের বক্তব্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, বাদী এখানে উপস্থিত আছে, ওনাকে করতে পারেন। আমি একজন ব্যবসায়ী, আমদানিকারক এবং সভাপতি, আমার নিজস্ব আমদানি লাইসেন্স আছে। তো আমি যেটা বিস্তারিত করা এটা তদন্ত করার পর খবর পেলাম, আমি একটা স্টাফিং আমি যেটা নিশ্চিত হয়েছি ওনার মাধ্যমে ডিবি লোকেরা স্টাফের নাম কি? স্টাফের নাম হলো আপনার তখন আমি দেশের বাইরে ছিলাম, মালয়েশিয়াতে অবস্থান করতেছিলাম। রাত 11:30 রাত্রিতে আমাকে বেশ কয়েকবার কল দিতেছে বাংলাদেশ থেকে আমার ম্যানেজার, কিন্তু আমি তখন মালয়েশিয়াতে প্রায় 2:30 বাজে, আমি ঘুমানো গেছিলাম, মোবাইল সাইলেন্ট করা ছিল, রিসিভ করতে পারিনি। তখন মালয়েশিয়ার টাইম 4:30টার দিকে আমি ফজর নামাজ পড়তে যখন উঠি, তখন দেখি যে আমার মোবাইলে অনেকগুলো ফোন। পরে আমি কল দিয়ে যখন আমার ম্যানেজারকে কল দিই যে এতবার কল দিছে দিল না, পরে উনি আমাকে ঘটনাটা বলেন। আমার ম্যানেজার ছিল তখন ঢাকার বাইরে, সে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে গেছিল, সে ঢাকার উদ্দেশ্যে ছিল, শনিবার রাত্রে ঢাকায় এসেছে। তো আমি তাকে বললাম যে তুমি আমি গাড়িতে আছি। বাসায় যে দুজন ছিল ওনাদেরকে ডিবি লোকেরা নিয়ে গেছে টাকা পয়সা সহ। তখন আমি মালয়েশিয়া থেকে বিভিন্ন লোকের মাধ্যমে ডিবি খবর নিয়ে চেষ্টা করছি অনেক, কিন্তু আমি সঠিক খবরটা পাই নাই। বিকাল 5টার দিকে আমি খবর পেয়েছি যে ওনাদেরকে 19,70,000 টাকা অরিজিনাল টাকা দেখাইছে আর 6 লাখ টাকা জাল টাকা দেখাইয়া কোর্টে চালান করে দেওয়া হয়েছে। এর মধ্যে আমি তখনকার মিশন বর্তমান যে আসামি, ওনার সাথে যোগাযোগ করলাম মালয়েশিয়া থেকে। ওনাকে আমি বললাম, ভাই আপনি আমার বাসায় এরকম গেছিলেন গতকাল, আপনারা টাকা পয়সা নিয়ে আসছেন, কিন্তু টাকা তো দেখাচ্ছেন এখানে 6 লাখ টাকা জাল টাকা আর 19,70,000 অরিজিনাল টাকা, কিন্তু আমার বাসায় তো টাকা ছিল 3,75,30,000। উনি আমাকে প্রথমে বলেন যে না, আমরা পাইছি 6 লাখ টাকা জাল টাকা, 19,70,000 টাকা পাইছি। আমি বলছি না, এটা অসম্ভব, আমার বাসায় জাল টাকা প্রশ্নই আসে না। আর টাকা ছিল আমার টাকাটা হিসাবের টাকা, 3,75,30,000। তখন উনি আমাকে আমার বাড়ি কোথায় জিজ্ঞেস করেন, আমি বললাম চট্টগ্রাম, ওনার বাড়ি চট্টগ্রাম। তখন সে আমাকে বলে যে আমি আমার দেশের লোক, আমি আপনাকে সহযোগিতা করবো,
কিন্তু আপনি এটা নিয়ে ঊর্ধ্বতন কারোর সাথে যোগাযোগ করবেন না, তদবির করবেন না। আমি যতটুকু পারি আপনাকে সহযোগিতা, আমি কি সহযোগিতা করবেন? আগে লোকগুলাকে তো বের করতে হবে, লোকগুলো বের করবেন, ওটা সমস্যা না, আমার টাকা কি কৃষক কি করবে? তখন সে বারবার আমাকে আশ্বাস দেয় যে আপনি এই ব্যাপারে আমি পরে আপনার সাথে কথা বলবো। এরকম 3-4 দিন অতিবাহিত হওয়ার পর আমি তাকে একদিন ভাষা দিই যে ভাই আপনি এখন আপনি কি করবেন, আমার টাকাটা কি প্রয়োজন, আপনি কিছু টাকা রেখে আমার টাকাটা রিটার্ন দিয়ে দেন। সে আমাকে বললো যে এখানে আমি একটা ছোট অফিসার, আমার উপরে এখানে সহকারী পুলিশ কমিশনার আছে, ওনাদের সাথে আলাপ করে আমি আপনাকে রাত্রে জানাবো। রাত্রে জানাবো বলে এরপরে তাকে আমি আর কল রিসিভ করে না, কল যখন সে রিসিভ করে না, 15 তারিখ আমি দেশে আসি, এসে সরাসরি ডিবিতে যাই। ডিবি তখনকার তাজগাঁজের ডিসি রাকিব স্যার, ওনার সাথে দেখা করে আমি সম্পূর্ণ ঘটনা খুলে বলার পরে উনি আমাকে বললেন, তখন উনি সাথে সাথে মামলার আইন চেঞ্জ করলো। উনি প্রথমে আমার কথাটা বিশ্বাস করতে চায়নি। আমি বললাম যে আপনি আমার কথাটা বিশ্বাস না হলে যাদেরকে আপনি আসামি হিসেবে জেলে প্রেরণ করছেন, আপনি প্রয়োজন ওনাদেরকে রিমান্ডে এসে ওনাদেরকে জিজ্ঞেস করেন আসল ঘটনা কি। পরে উনি ওনাদেরকে আবার রিমান্ডে নিয়ে আসলো, রিমান্ডে নিয়ে এসে সবকিছু সত্যতা জানলো। জানার পরে আমাকে ডাকলো, আমি আবার ডিবিডিসির সাথেও দেখা করছি, সবকিছু ঘটনা ওখানে করে বলছি। বলার পরে ওনারা অনেক চেষ্টা করছে আমার টাকাটা উদ্ধার করে দেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আমাকে ওনারাই পরামর্শ দিছে যে আপনারা মামলা পর্যায়ে আগান। শেষ পর্যন্ত আমি মামলা করতে বাধ্য হয়েছি। বছর আগে, 1 থেকে 1.5 বছর আগে আমি এর মধ্যে খবর পেয়েছি যে দেখো, কারণ আমার বাসায় যে টাকা আছে এটা টিভি জানলো দিল। পরে খবর পেলাম তার মাধ্যমে ডিবি অফিসে তারা যোগাযোগ করে আমার বাসায় আসছে, তারা আমার বাসায় মাঝে মধ্যে টাকা পয়সা থাকতো, সেটা আমি আপনি যে মামলা করছেন, এই মামলায় কি আপনার সেই কর্মচারীকে আসামি করা হয়েছে? উনি আসামি হিসেবে আছে। আচ্ছা, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি বিচারটা আশা করছেন? আমি আপনাদের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এটা সুষ্ঠু তদন্ত আমি আশা করছি, যাতে আমার টাকাটা উদ্ধার করে আমি ফেরত দিয়েছেন। ডিআইজিপিডিআইকে যে এসপি পদমর্যাদার একজন অফিসারকে দিয়ে এটা ইনভেস্টিগেশন করে দ্রুত রিপোর্ট প্রদান করার জন্য, এবং আমরা কথা বলেছিলাম। এর মধ্যে একজন সাব ইন্সপেক্টর সুষ্ময় এসআই, ওরা বলছিল প্রথমে যে টাকা দিয়ে দিবে, শুধু তাকে বাদ দিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে তাদের এডিশনাল এসপি তারিক সেকেন্দার সম্ভবত তাদেরকে বলছে যে না, আমরা টাকা ফেরত দিলে ফেসে যাবো, এখন আর টাকা দেওয়া যাবে না। বিষয়টি এরকম। আপনারা যদি কাউন্টার টেররিজমের এডিশনাল ডিআইজি মুন্সি শাহাবুদ্দিন সাহেব আছেন, এটা একজন তদন্তকারী কর্মকর্তা, সম্ভবত ওনার সাথে যোগাযোগ করলে বিস্তারিত আরো জানতে পারবেন। আমি দেশে এসে সরাসরি, যেহেতু আমার বাসা অভিযানে গেছে ডিবি তাজগাঁটি, আমি তখনকার ডিবি তাজগাঁট ডিসি রাকিব ভাইয়ের কাছে গেছিলাম। না, কারোর সাথে আমি দেখা করতে যাই, আমি সরাসরি টিভিতে গিয়ে ওনার সাথে দেখা করে, যেহেতু এটা ওনার অধীনে, ওনার সাথে সম্পূর্ণ ঘটনা খুলে বলি। পরবর্তীতে আমি এরপরে ডিবিডিজির কাছেও দেখা করছিলাম, ডিবির প্রধান আছে, বর্তমান যে ডিবির প্রধান, ওনার সাথেও আমার নামটা সঠিক স্মরণ নাই, বর্তমান যে ডিবিডিজি উনি আছে, উনি আমার সব কথা শোনার পরে উনি আমাকে বললো আপনি একটু ধৈর্য ধরেন, আমরা দেখতেছি কি করা যায় আপনার টাকাটার ব্যাপারে। উনি চেষ্টা করছে অনেক আমার সাথে, আমাকে খুব সহযোগিতা করতে চাচ্ছে। আসলে ওনারা তো ডাকাত প্রকৃতি, ডাকাত টাইপের, ওনারা সহজে হয়তো আসে না। উনি চেষ্টা করছে, উনি এবং আমার আশ্বাসও দিচ্ছিল। পরবর্তীতে আপনার সিটিডিসি যে ডিজি, ওনার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে, এবং উনি এটা ডিপার্টমেন্টে তদন্ত করতেছে। ওনারা সবাই আমার সাথে আমাকে সহযোগিতা করতে চাইছে, কিন্তু ওনারা হয়তো পারে না, যার কারণে আমার মামলা পর্যন্ত চলে আসতে হয়েছে।
বাদীকে সবাই অবগত। ওনারা চেয়েছিলেন টাকাটা উদ্ধার হয়ে যাক, ডিবির ভাবমূর্তি আর পূর্ণ না হোক, এটা উদ্ধার করে বাদীকে ফিরিয়ে দিতে। আচ্ছা, তাহলে শেষ একটা প্রশ্ন, যে জি। এই তারেক সেকান্দার, তার বিরুদ্ধে বিভাগীয় কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এখন পর্যন্ত? আমরা শুনেছি বিভাগীয় প্রসিডিং চলছে তার বিরুদ্ধে, এবং আরো অভ্যন্তরীণ ইনভেস্টিগেশন চলছে। আর অধিকাংশ ক্লোজ করা হয়েছে। বিস্তারিত আপনারা ডিবি প্রধানের কাছে কথা বলে জানতে পারবেন এই বিষয়গুলো। ধন্যবাদ সবাইকে। যদি আপনাদের কোনো আর প্রশ্ন না